আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপের খুঁটিনাটি সহ সকল অঙ্ক সমাধান করব এবং এই অধ্যায় সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি আমরা। এই অধ্যায়টার নাম হলো ভৌত রাশি ও পরিমাপ। ভৌত রাশি কি এটা সম্পর্কে আগে আমাদের জানতে হবে। ভৌত রাশি হলো আমাদের এই জগতে আমাদের চারপাশে বা আমরা যা দেখি যা দেখি না এগুলোর মধ্যে যা যা পরিমাপ করা যায়, শুধুমাত্র যা যা পরিমাপ করা যাবে সেগুলোকেই বলা হয় রাশি। আর ভৌত বলতে কি বোঝায়? ভৌত বলতে বোঝায় আমরা এখানে যেসব রাশিগুলোকে পরিমাপ করতে পারি সেই রাশিগুলোকে ভৌত রাশি বলে, আর এদের ধর্মকে বলা হয় ভৌত। আচ্ছা, তাহলে আমরা কী কী পরিমাপ করতে পারি? যেমন আমি যদি বলি তোমার বন্ধুর ভর 50 কেজি, তাহলে ভর একটা রাশি, কারণ ভরকে তুমি পরিমাপ করতে পারবে। যদি বলি এখন সময় কত, এখন সময় ধরে নাও 11:30, তাহলে এটাও তুমি পরিমাপ করতে পারলে, তার মানে সময় একটা রাশি। তুমি বলতে পারবে এই গাড়িটির বেগ 50 কিলোমিটার/আওয়ার, তার মানে বেগ একটা ভৌত রাশি। তো এগুলা যেসব রাশি পরিমাপ করা যায়, যেসব রাশি পরিমাপ করা যায় সেগুলোই হলো ভৌত রাশি। আর কিছু রাশি আছে যেগুলো তুমি পরিমাপ করতে পারবে না, যেমন দুঃখ, ভালোবাসা, আবেগ, কষ্ট, এগুলো তুমি পরিমাপ করে বোঝাতে পারবে না। তো এগুলা কিন্তু ভৌত রাশি নয়। আর এই ভৌত রাশি হলো মোট 2 প্রকার। কি কি সেগুলো? ভৌত রাশি 2 প্রকার হলো, এক মৌলিক রাশি ও 2 যৌগিক রাশি। মৌলিক রাশি কি? তোমরা মৌলিক শব্দটার সাথে অনেক আগে থেকেই পরিচিত। মৌলিক রাশি হলো যেসব রাশিকে পরিমাপ করতে অন্য কোনো রাশির প্রয়োজন হয় না, অর্থাৎ যেসব রাশির অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ এরা স্বাধীন। তাহলে মৌলিক রাশির সংজ্ঞাটা কেমন হবে? মৌলিক রাশির সংজ্ঞা হবে যেসব রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, সেসব রাশিকে মৌলিক রাশি বলে। এটা কেমন? আমি তোমাদেরকে আগে উদাহরণ দিয়ে তারপর বিস্তারিত আলোচনা করতেছি কেন এদেরকে মৌলিক রাশি বলা হয়। মৌলিক রাশি আছে মোট 7টি। এগুলো কি কি? মোট 7টি মৌলিক রাশি হলো, দেখো আগে মৌলিক রাশিগুলো সম্পর্কে আলোচনা করি। তাহলে মৌলিক রাশির একটা ভালো বৈশিষ্ট্য কি? এরা স্বাধীন বা নিরপেক্ষ, অন্য রাশির উপর নির্ভরশীল নয়। মৌলিক রাশি মোট 7টি। এক হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানেই দূরত্ব। দূরত্ব বলতে দৈর্ঘ্য, প্রস্থ কিন্তু একটা দূরত্ব, তার মানে প্রস্থ মৌলিক রাশি। তারপর তুমি যদি বলো ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো একটা দূরত্ব নির্দেশ করে, সেক্ষেত্রে ব্যাসার্ধ, ব্যাস, এগুলো কিন্তু মৌলিক রাশি। ঠিক আছে? তারপর সময়। সময় একটি মৌলিক রাশি। ভর একটি মৌলিক রাশি। তাপমাত্রা মৌলিক রাশি। পদার্থের পরিমাণ এটি মৌলিক রাশি। তড়িৎ প্রবাহ মৌলিক রাশি। আর হলো দীপন তীব্রতা বা আলোক ঔজ্জ্বল্য, এটি একটি মৌলিক রাশি। দেখো এগুলোকে কেন মৌলিক রাশি বলে? আমি সংজ্ঞা কি বললাম? যেসব রাশি অন্য কোনো রাশির উপর নির্ভরশীল নয়, এরা স্বাধীন। এদেরকে নির্ণয় করতে অন্য কোনো কিছুই লাগবে না, তুমি জাস্ট এটা নির্ণয় করলে হয়ে যাবে। যেমন তোমাকে যদি আমি বলি তুমি তোমার পড়ার টেবিলটার দৈর্ঘ্য মাপো একটি ফিতা দিয়ে,
তুমি জাস্ট ফিতাটা টেবিলের এক পাশ থেকে আরেক পাশে ধরলেই তুমি এটা পরিমাপ করে ফেলতে পারবে, এটা 10 মিটার নাকি 5 মিটার নাকি 5 ফুট, তুমি সব একদম অ্যাকুরেট বলে দিতে পারবে যে এটা 5 ফুট। 5 ফুট মানে কতটুকু সেটা তুমি জাস্ট ফিতাটা ধরলে বুঝতে পারবে। তার মানে তুমি যদি টেবিলটার দৈর্ঘ্য মাপতে চাও, তোমার জাস্ট ফিতা ধরে মেপে দিলে হয়ে যাবে, আর অন্য কোনো কিছু হিসাব করতে হবে না। এই জন্য দৈর্ঘ্য একটা মৌলিক রাশি। এখন দূরত্ব কিভাবে মৌলিক রাশি? মনে করো এটা তোমার টেবিলের দৈর্ঘ্য, আমি ধরে নিলাম এক টেবিলের এক প্রান্ত এ আর এক প্রান্ত বি। আমি বললাম তোমার টেবিলের দৈর্ঘ্য হলো 5 ফুট। এখন টেবিলের দৈর্ঘ্য 5 ফুট মানে কি? আমি বলবো এ বি, টেবিলের দৈর্ঘ্য যেহেতু এ, এই পাশ এ এই পাশ বি, তাহলে আমি বলবো এ বি হলো 5 ফিট। এখন টেবিলের দৈর্ঘ্য 5 ফুট, এর মানে কি? এর মানে হলো এ থেকে বি এর দূরত্ব কত? 5 ফুট। তাহলে এ বি সমানও 5 ফুট, এ থেকে বি এর দূরত্ব 5 ফুট। তাহলে যেটাই এ বি সেটাই কিন্তু এ থেকে বি এর দূরত্ব নির্দেশ করছে, ঠিক না? এই জন্য দৈর্ঘ্য বা দূরত্ব দুটি মৌলিক রাশি, এরা মূলত একই অর্থ বহন করে। দৈর্ঘ্য আর দূরত্ব দুইটা জিনিসই দুইটা বিন্দু, দুইটা প্রান্ত বিন্দুর দূরত্ব নির্দেশ করে বা এই রেখাটার দৈর্ঘ্য নির্দেশ করে। তারপর সময়। এখন যদি তোমাকে বলি তোমার ঘড়িতে কয়টা বাজে, তুমি যদি বলো এখন 11টা বাজে, তাহলে 11টা তুমি জাস্ট তোমাকে যদি বলি যে এখন 11টা মানে 11, ধরো 11টা 5 PM, তাহলে 11টা 5 PM বলে দিলেই তুমি সময় সম্পর্কে ধারণা পেয়ে গেলা যে এখন 11টা 5 বাজে, রাত 11টা 5 বাজে। তোমার কিন্তু এই সময়টা বুঝতে আর কোনো কিছু সাহায্য নিতে হলো না, জাস্ট সময়টা মেপেই তুমি বলে দিতে পারলে। তার মানে সময় একটা মৌলিক রাশি, এটি স্বাধীন। তারপর ভর। তোমাকে যদি বলি যে এই ডাস্টারটার ভর কত, জাস্ট এটা মেপে বলে দেওয়া যাবে এটার ভর 50 গ্রাম বা 100 গ্রাম। তার মানে ভর একটা মৌলিক রাশি, ভর মাপতে আর কোনো কিছু লাগে না। তারপর তাপমাত্রা। তোমাকে যদি বলি এই রুমের টেম্পারেচার কত, তাপমাত্রা কত, তাপমাত্রা ধরো 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, জাস্ট এইটুকু বললে তুমি বুঝে যাবা যে তাপমাত্রাটা কেমন। এর মানে তাপমাত্রা একটা মৌলিক রাশি। তারপর পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ নিয়ে তুমি রসায়ন বইয়ের অধ্যায় 6 খুবই বিস্তারিত পড়বে। এখন তোমাকে আমি হালকা করে বলে দেই, যেমন মনে করো হাইড্রোজেন যোগ নাইট্রোজেন বিক্রিয়া করলে উৎপন্ন হয় অ্যামোনিয়া। দেখো এখানে কয় মোল H2 আছে? একটা H2। কয়টা নাইট্রোজেন আছে? একটা নাইট্রোজেন। কয়টা অ্যামোনিয়া আছে? একটা। আবার অনুরূপ আমি যদি এমন লিখি H2 + O2 H2O, এটা যদি আমরা সমতা করি, সমতা করতে হইলে এখানে আমার একটা 2 দেওয়া লাগবে, এখানে একটা 2 দেওয়া লাগবে। এখানে কয়টা হাইড্রোজেন আছে? 2টা। এখানে কয়টা পানি আছে? H2O কয়টা আছে? 2টা। কয়টা অক্সিজেন আছে? একটা। দেখো এই বিক্রিয়া, এই যে 2টা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের পরিমাণ কত? 2। অক্সিজেনের পরিমাণ কত? 1। পানির অণুর পরিমাণ কত? 2। এই 2, 1, 2 এগুলোই এই পদার্থটার পরিমাণ নির্দেশ করে। এই 1 এই অক্সিজেনের পরিমাণ নির্দেশ করে, যেখানে কয়টা অক্সিজেন আছে? একটা। এখানে কয়টা পানি আছে? 2টা। এই 2 তাহলে পানির পরিমাণ নির্দেশ করলো। তাহলে এইগুলো পদার্থের পরিমাণ নির্দেশ করে। এখানে 2টা হাইড্রোজেন মানে এখানে 2 মোল হাইড্রোজেন। এখানে একটা অক্সিজেন মানে এখানে 1 মোল অক্সিজেন। এটাকে 1 মোল দ্বারা প্রকাশ করা হয়। কেন মোল দ্বারা প্রকাশ করা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা আছে একটা 6.023 × 10⁻23। এগুলো নিয়ে তুমি কেমিস্ট্রিতে পড়বা বিস্তারিত। এখন জাস্ট এগুলা কেন মৌলিক রাশি সেটা তুমি দেখো। তাহলে এখানে 2টা হাইড্রোজেন আছে, এটা প্রকাশ করার জন্য আমার কিছুই বলা লাগলো না, জাস্ট বিক্রিয়াটা থেকে আমি বলে দিতে পারলাম যেখানে 2 মোল হাইড্রোজেন আছে। তাহলে পদার্থের পরিমাণ একটা মৌলিক রাশি। তারপর তড়িৎ প্রবাহ। অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহটা মৌলিক রাশি পুরোপুরি না, কিছু একটা ভিত্তিতে। তুমি যখন তড়িতের অধ্যায়গুলো পড়বা তখন এগুলা নিয়ে বিস্তারিত জানবা। তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি। মৌলিক রাশি মূলত বিভব পার্থক্য ভোল্ট, কিন্তু তড়িৎ প্রবাহ এক দিক দিয়ে মৌলিক রাশি। আমি যখন তড়িৎ প্রবাহ নিয়ে আলোচনা করব তড়িতের অধ্যায়, তখন তুমি বিস্তারিত জানতে পারবে। তারপর দীপন তীব্রতা বা আলোক ঔজ্জ্বল্য, এটাও একটা মৌলিক রাশি। আছে তড়িৎ প্রবাহ কি? যেমন তোমার বাসার তুমি একটা সুইচ অন করলা, ধরো বাল্বের সুইচ অন করলে, তাহলে এই সুইচ থেকে কি পরিমাণ কারেন্ট, কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হলো, সেই পরিমাণটাই হলো তড়িৎ প্রবাহ। এটা একটা মৌলিক রাশি।
তারপর দীপন তীব্রতা মানে আলোক উজ্জ্বল, তোমার বাসার যে লাইট বা সূর্যের লাইট, এই আলোটা কতটা তীব্র, কতটা উজ্জ্বল, তার পরিমাপটাই হলো আলোক উজ্জ্বলতা। এগুলোর একক, এগুলোর মাত্রা তোমার খুব ভালো করে জানতে হবে। কারণ তোমার এসএসসিতে ভাইবা আছে, 75 মার্কে তোমার পরীক্ষা হবে, আর যে 25 প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালের 25-এর 5 হলো ভাইবা। সেই ভাইবাতে তোমাদের এইগুলোর একক ধরবে। এককগুলো খুবই কমন, একক খুবই ধরে। একক, তারপর হলো মাত্রা, এগুলো প্রায়ই ধরে। মানে 100%-এর মধ্যে 95% স্টুডেন্টের এই প্রশ্ন ফেস করা লাগেই। যেমন আমার নিজের এসএসসির ভাইবাতে আসছিল, আমাকে স্যার জিজ্ঞেস করছিলেন দীপন তীব্রতার একক কি। দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা। আমরা এখন চলো এগুলোর একক ও প্রকাশ নিয়ে একটু জেনে নেই, এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, এগুলোর একক কি। তাহলে এই হলো মৌলিক রাশি 7টা, মৌলিক রাশি মোট 7টি। এখন আমরা দেখব এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা গুরুত্বপূর্ণ কয়েকটার মাত্রা দেখব। মাত্রা কি, একক কি, এগুলো আমরা এই কিছুক্ষণ পরে জানতে পারবো ইনশাআল্লাহ। দেখো, দৈর্ঘ্য বা দূরত্ব, দৈর্ঘ্যের ইংরেজি কি, লেংথ। তাহলে দূরত্ব যেহেতু একটা দৈর্ঘ্য বা দৈর্ঘ্য একটা দূরত্ব, তার মানে আমরা দৈর্ঘ্যের দূরত্বকে আমরা লেংথ বলতে পারি। আর এই লেংথের দেখো দূরত্বর ইংরেজি কি আবার, ডিস্টেন্স। এই জন্য দৈর্ঘ্য বা দূরত্ব এগুলোকে প্রকাশ করা হয় ডি দিয়ে। আর এই যে দৈর্ঘ্য বা দূরত্বের ইংরেজি নামের প্রথম অক্ষর কি, এল। এই জন্য এটার মাত্রা হলো এল। আর এই দৈর্ঘ্য বা দূরত্বের একক আমি যদি বলি তোমার টেবিলটা 5 ফুট লম্বা বা 1 মিটার লম্বা, বা আমি বলতে পারি এটা 250 সেন্টিমিটার লম্বা বা 80 ইঞ্চি লম্বা, আমি কিন্তু অনেকগুলো একক দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। কিন্তু এই এককের আবার বিভিন্ন রূপ আছে। আমরা আপাতত এসআই এককটা লিখি, তারপর এককের রূপগুলো সম্পর্কে জানবো আমরা সামনেই এই অধ্যায়ে জানবো। তাহলে এই দূরত্বের এসআই এককটা হলো মিটার। ভালো করে খেয়াল করো, ক্যাপিটাল লেটার স্মল লেটার গুলো ভালো করে খেয়াল করো। আমি কিন্তু এই দৈর্ঘ্য বা দূরত্বকে প্রকাশ করছি স্মল লেটার দিয়ে, মাত্রা কিন্তু সবসময় বড় হাতের অক্ষর হবে, এটা খেয়াল রাখতে হবে। আর এককটা কিন্তু ছোট হাতের অক্ষর লিখছি। তারপর সময়ের ইংরেজি তোমরা জানো সবাই, টাইম। যেহেতু টাইম, সময়কে প্রকাশ করা হয় ছোট টি দিয়ে। আর সময়ের মাত্রা হবে বড় টি। আর মাত্রাকে সবসময় থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, এটা খেয়াল রেখো। তারপর সময়ের এসআই একক হলো সেকেন্ড। ভরের ইংরেজি হলো ম্যাস। তাহলে ম্যাসের প্রথম অক্ষর এম, এজন্য ভরকে প্রকাশ করা হয় ছোট হাতের এম দ্বারা। ভরের প্রথম অক্ষর এম, এজন্য ভরের মাত্রা বড় হাতের এম। আর ভরের একক এসআই একক হলো কেজি, কিলোগ্রাম। তারপর তাপমাত্রার ইংরেজি হলো টেম্পারেচার। তাপমাত্রাকে প্রকাশ করা হয় থিটা দ্বারা। আর তাপমাত্রার একক হলো আমাদের শুধুমাত্র দেখো দৈর্ঘ্য, সময়, ভর, এই তিনটার মাত্রা জানলে আমাদের হয়ে যাবে, আর কোনোটার মাত্রায় লাগবে না। তোমার এসএসসি স্ট্যান্ডার্ড আর কোনোটার মাত্রায় লাগবে না, আমরা এই তিনটাই শিখবো যেগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ। আর তাপমাত্রার একক হলো তিনটা, সেলসিয়াস, ফারেনহাইট, কিন্তু এসআই একক হলো কেলভিন। কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়। তারপর পদার্থের পরিমাণের একক হলো মোল। পদার্থের পরিমাণের এককটা আমাদের লাগবে, একক হলো মোল। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দ্বারা, ক্যাপিটাল আই, আর এর একক হলো অ্যাম্পিয়ার।
আর দীপন তীব্রতা বা আলোক উজ্জ্বলের একক হলো ক্যান্ডেলা। যেমন এখানে 10 ক্যান্ডেলা আলোক উজ্জ্বল রয়েছে, এরকম বলতে পারো। এই হলো মৌলিক রাশির 7টা মৌলিক রাশি, এদের প্রকাশ, মাত্রা ও একক। আচ্ছা, তারপরে আমরা দেখব যৌগিক রাশি। পদার্থে একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের সাথে খুবই রিলেটেড। যেমন অধ্যায় 1-এর সাথে অধ্যায় 2 ভালো মানে রিলেটেড, মানে অধ্যায় 2 এর কিছু কিছু বিষয় আছে যেগুলো না জানলে অধ্যায় 1-এ তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে। আবার অধ্যায় 1-এর অনেক বিষয় আছে যেগুলো না জানলে অধ্যায় 2 তোমার জন্য খুবই টাফ হবে। তাই এই দুটো অধ্যায় কিন্তু পরিপূরক, একটার জন্য তোমার আরেকটা লাগবে, হেল্প লাগবে। তোমার দুইটা অধ্যায় সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার, তুমি এক অধ্যায় পড়লা, পড়ার পর যদি 2 অধ্যায় তুমি পড়ো তাহলে দেখবে যে এক অধ্যায়ে অনেক কিছু তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার এক অধ্যায় পড়ার সময় দেখবে 2 অধ্যায়ের কিছু কিছু বিষয় তোমার জানা হয়ে যাচ্ছে। যেমন যৌগিক রাশি। যৌগিক রাশি কি? যৌগিক রাশি হচ্ছে যেসব রাশি স্বাধীন নয়, অর্থাৎ এই রাশিগুলা একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল। যৌগিক রাশিকে ভাঙলেই একাধিক মৌলিক রাশি পাওয়া যাবে, একাধিক মৌলিক রাশি পাওয়া যায়। অর্থাৎ একাধিক মৌলিক রাশি হতে যৌগিক রাশিকে পাওয়া যায়। এই জন্য যৌগিক রাশির অপর নাম হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। লব্ধ শব্দের অর্থ পাওয়া। যৌগিক রাশি একাধিক মৌলিক রাশি হতে পাওয়া যায়, এই জন্য যৌগিক রাশিকে বলা হয় লব্ধ রাশি। এখন আমরা কিছু যৌগিক রাশি সম্পর্কে জানবো। যেমন প্রথমে বলতে পারি তোমাকে বেগ সম্পর্কে। বেগ একটি যৌগিক রাশি। আচ্ছা, যৌগিক রাশির সংজ্ঞা কেমন হবে? আমি বলেছি যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে যৌগিক রাশি বা লব্ধ রাশি বলে। যেমন বেগ একটি লব্ধ রাশি বা বেগ একটি যৌগিক রাশি। বেগের ইংরেজি হলো ভেলোসিটি। কেন? দেখো, বেগ সম্পর্কে কিন্তু তুমি পূর্ববর্তী শ্রেণীতে মোটামুটি হালকা পাতলা জানছো। অধ্যায় 2 এ বেগ সম্পর্কে বিস্তারিত জানবা তুমি। আপাতত জেনে রাখো, বেগ হচ্ছে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তনের হার। অর্থাৎ একটা বস্তু এখন এখানে আছে, কিছু সময় পর বস্তুটা, নির্দিষ্ট একটা সময় পর বস্তুটা s দূরত্ব অতিক্রম করলো, তাহলে বস্তুটার বেগ হবে s/t, অর্থাৎ দূরত্ব বাই সময়। তাহলে বেগ সমান কি? বেগ সমান হলো দূরত্ব বাই সময়। দেখো, দূরত্ব একটা কি রাশি? মৌলিক রাশি। সময় একটা কি রাশি? মৌলিক রাশি। তার মানে বেগ বের করতে হলে দূরত্ব লাগবে, সময় লাগবে। অর্থাৎ বেগ বের করতে গেলে একাধিক মৌলিক রাশির প্রয়োজন হয়। এই জন্য বেগ একটি যৌগিক রাশি বা লব্ধ রাশি। তারপর ত্বরণ। ত্বরণ সমান বেগ বাই সময়। ত্বরণ সমান হলো, ত্বরণ ইংরেজি হলো অ্যাক্সেলারেশন। ত্বরণ সমান বেগ বাই সময়। দেখো, বেগ সমান আবার দূরত্ব বাই সময়। তার মানে ত্বরণ কিন্তু একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল হচ্ছে। এই জন্য ত্বরণ হলো একটি যৌগিক রাশি। অর্থাৎ ওই 7 প্রকারের মৌলিক রাশি বাদে বাকি সকল রাশি যৌগিক রাশি, বাকি সকল ভৌত রাশি যৌগিক রাশি। বেগ, ত্বরণ, কাজ, বল, ক্ষমতা, শক্তি, এগুলো সব যৌগিক রাশি। এখন পরীক্ষায় আসে, প্রমাণ করো যে বেগ একটি যৌগিক রাশি বা লব্ধ রাশি। এটা পরীক্ষায় আসে 2 মার্কের প্রশ্নে, যে প্রমাণ করো বেগ একটি লব্ধ রাশি। প্রমাণ করো যে বেগ একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি। দেখো, এটার উত্তর আমরা কিভাবে লিখবো তোমাকে আমি পুরোপুরি সাজিয়ে দিচ্ছি। প্রথমে তুমি লিখবে, আমরা জানি
না, প্রথমে তুমি যৌগিক রাশির সংজ্ঞাটা দিবে। যেসব রাশি একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে যৌগিক রাশি বলে। তারপর লিখবে আমরা জানি বেগ সমান দূরত্ব বাই সময়। এইটুকু লেখার পর লিখবে এখানে দূরত্ব একটি মৌলিক রাশি এবং সময় একটি মৌলিক রাশি, অর্থাৎ বেগ একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাই বেগ একটি লব্ধ রাশি। শেষ। এইটুকু লিখলে 2 মার্ক কনফার্ম। তারপর পরীক্ষা আসতে পারে প্রমাণ করো যে ত্বরণ একটি মৌলিক রাশি। তখন একই একটি লব্ধ রাশি, তখন একইভাবে প্রথমে তুমি লব্ধ রাশি বা যৌগিক রাশির সংজ্ঞা দিবে। তারপর লিখবে আমরা জানি ত্বরণ সমান বেগ বাই সময়। তারপর বেগ সমান কি? বেগ সমান লিখছিলাম একটু আগেই দূরত্ব বাই সময়, আর সময় তো আছেই। এখন এইটুকু লেখার পর লিখবে এখানে ত্বরণ একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল। দেখো দূরত্ব একটি মৌলিক রাশি, সময় একটি মৌলিক রাশি, এই সময় তো মৌলিক রাশি, একই দুটো সময়, অর্থাৎ ত্বরণ একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাই ত্বরণ একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি। তারপর পরীক্ষা আসতে পারে প্রমাণ করো যে বল একটি লব্ধ রাশি। এখন বল একটি লব্ধ রাশি কিভাবে? একইভাবে প্রথমে লব্ধ রাশির সংজ্ঞা দিবে। তারপর আমরা জানি বল সমান ভর গুণন ত্বরণ। আমরা জানি বল সমান ভর গুণন ত্বরণ। ভর তো একটা মৌলিক রাশি। তারপর ত্বরণের জন্য তুমি আবার সে আগের কাজটুকু করবে। এই যে এইটুকু লিখবে, আবার এইটুকু এখানে লিখবে গুণ দিয়ে, এখানে এই কাজটুকু করবে বেগ বাই সময়। তারপর বেগের জায়গায় লিখবে দূরত্ব বাই সময়। তারপর এই কাজটুকু করার পরে লিখবে এখানে বল একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাই বল একটি যৌগিক রাশি বা লব্ধ রাশি। তারপর আসতে পারে কাজ একটি মৌলিক রাশি। কাজ সমান হলো বল গুণন সরণ। সরণ মানে কি? সরণ মানে দূরত্ব, সরণ মানে দৈর্ঘ্য, সরণ মানে হলো কোনো কিছু সরে যাওয়া, অর্থাৎ এটা একটি দূরত্ব নির্দেশ করে। তার মানে সরণ কিন্তু একটা মৌলিক রাশি। আর বল সমান এই যে আমরা আগে বের করলাম বল সমান কি, এইটুকু এখানে বসাই দিবা। তাহলে তারপর একই কথা লিখবে যে কাজ একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাই কাজ একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি। তারপর পরীক্ষা আসে ক্ষমতা একটি লব্ধ রাশি প্রমাণ করো। এই কয়টা শিখলে মোটামুটি হয়ে যাবে। বেগ, ত্বরণ, বল, কাজ, ক্ষমতা। ক্ষমতা সমান হলো কাজ বাই সময়। ক্ষমতা কিভাবে কাজ বাই সময় হয় এগুলো নিয়ে এই অধ্যায়ে বলে আমি শুধু শুধু ভিডিওটা বড় করতে চাই না। তোমার অধ্যায় 4 এর নামই হলো কাজ, ক্ষমতা, শক্তি। সেখানে তুমি কাজ, ক্ষমতা, শক্তি নিয়ে খুবই বিস্তারিতভাবে জেনে যাবে মোটামুটি। তাহলে ওইখানে তুমি জানবা যে ক্ষমতা সমান কেন কাজ বাই সময়। তাহলে ক্ষমতা সমান কাজ বাই সময়, এই যে সময় একটি মৌলিক রাশি, আর কাজ সমান এই যে আমরা আগের অঙ্কে দেখাইলাম, আগেরটাই দেখাইলাম বল গুণন সরণ। তাহলে এইভাবে আবার আগের প্রসেসটা করে দিবে। তারপর ক্ষমতা একাধিক মৌলিক রাশির উপর নির্ভরশীল, তাই ক্ষমতা একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি। এই হলো যৌগিক রাশি মৌলিক রাশি নিয়ে প্রাথমিক আলোচনা। এখন আমরা এই যে এত কিছু পরিমাপ করতেছি, পরিমাপের একক এগুলো সম্পর্কে একটু জানবো। যদি তোমাকে আমি পরিমাপের পারফেক্ট সংজ্ঞাটা বলতে চাই তাহলে সংজ্ঞাটা এক্স্যাক্টলি এমন হবে, মনোযোগ দিয়ে শোনো। যদি এমন কোনো আদর্শকে আমরা ধরে নেই যে আদর্শের সাথে অন্য বস্তুর তুলনা করে পরিমাপ করা হয়, তাকে বলা হয় পরিমাপ। কেমন? মানে যদি আমরা কোনো একটা আদর্শের সাথে অন্য কোনো রাশির তুলনা করি, পরিমাপের সংজ্ঞাটা এমন, কোনো আদর্শের সাথে অন্য কোনো বস্তুর তুলনা করাকে পরিমাপ বলে। এখন আদর্শ কি, তুলনা কেন করলাম, এগুলো একটু জানি আমরা। আগে সংজ্ঞাটা লিখে দিই একটু। পরিমাপ, মেজারমেন্ট, কোনো আদর্শের সাথে
কোনো আদর্শের সাথে অন্যান্য বস্তুর তুলনা করাকে পরিমাপ বলে। এটা কেমন, আমি যদি তোমাকে বলি যে ধরো বললাম তোমার মায়ের শাড়ি 11 হাত লম্বা, তাহলে শাড়ি 11 হাত লম্বা, মনোযোগ দিয়ে শুনো, শাড়ি 11 হাত লম্বা, এর মানে আমি 11 হাতটা কোথায় পেলাম? 11 হাত লম্বা মাপার আগে আগে তো দেখতে হবে এক হাত কতটুকু। এই যে 11 হাত বের করার আগে আমি বের করলাম এক হাত কতটুকু, তার মানে আগে আমার জানতে হবে এক হাত লম্বা কতটুকু, সেই এক হাতের 11 গুণই হবে 11 হাত লম্বা। তার মানে এক্ষেত্রে এক হাত হলো আদর্শ। তার মানে আমি এই এক হাতের সাথে তুলনা করে যদি এক হাতের 7 গুণ হয় তাহলে হবে 7 হাত, এক হাতের 100 গুণ হলে হবে 100 হাত, এক হাতের 11 গুণ হলে হবে 11 হাত। তার মানে এই যে এক হাতটা আমি আগে ফিক্সড করে নিলাম যে এই এক হাতটা এতটুকুই হবে, এর 11 গুণ হলে 11 হাত হবে। তার মানে এই এক হাত হলো আদর্শ। আর এক হাতের সাথে তুলনা করে আমি যতটুকু মাপবো, এক হাতের সাথে যদি আমি 7 গুণ বাড়াই তাহলে সেটা 7 হাত, 7 হাতে একটা পরিমাপ। যদি আমি এক হাতের সাথে তুলনা করে 15 হাত মাপি তাহলে 15 হাতে একটা পরিমাপ। যদি আমি বলি যে ছেলেটি 5 ফিট লম্বা, তার মানে কি এখানে 5 ফিট আমি বলতেছি, 5 ফিট কোত্থেকে আসছে? 5 ফিট বের করার আগে আমার দেখতে হবে 1 ফিট কতটুকু, তাহলে 1 ফিট যতটুকু হবে তার 5 গুণ হবে 5 ফিট, তার মানে 1 ফিট এখানে আদর্শ, আর 5 ফিটটা হলো পরিমাপ। তারপর যদি আমি তোমাকে বলি যে তোমার বাসার দৈর্ঘ্য 10 মিটার, তাহলে এই যে 10 মিটার বললাম বাসার দৈর্ঘ্যটা, 10 মিটার বলার আগে 10 মিটার তুমি কি বলে দিতে পারবা 10 মিটার এতটুকু হবে, নাকি তোমার আগে দেখতে হবে 1 মিটার কতটুকু হবে? 1 মিটার যতটুকু হবে তার 10 গুণ হবে 10 মিটার। তার মানে 1 মিটারটা কিন্তু এখানে আদর্শ। এখন কথা হচ্ছে এই আদর্শটা ধরে দিল কে? এই আদর্শটা কোত্থেকে আসলো? আদর্শটা আসলো হলো দেখো, এটা কিন্তু পৃথিবীর সৃষ্টির আগে কোনো কিছু ফিক্সড ছিল না যে 1 মিটার এক্স্যাক্টলি 100 সেন্টিমিটার এতটুকুই হবে, 1 মিটার এতটুকুই হবে, এরকম কিন্তু কোনো কিছু ফিক্সড ছিল না আগে থেকে। বিজ্ঞানীরা পরিমাপের সুবিধার জন্য একটা মানে তারা নিজেদের মতো বানিয়ে নিছে যে এইটুকু 1 মিটার ধরে নিছে। কেউ যদি বলতো, বিজ্ঞানীরা যদি আগে থেকে বলে নিত যে এইটুকু 1 মিটার, তাহলে এখন কিন্তু এই 1 মিটারটাকে আমরা এইটুকুকে কিন্তু 1 মিটারে ধরতাম। কিন্তু তারা পরিমাপের হিসাবের জন্য একটা দণ্ড নিয়েছিলেন, দণ্ডটার নাম হলো প্লাটিনাম ইরিডিয়াম। এরকম একটা এই প্লাটিনাম একটা ধাতু, ইরিডিয়াম একটা ধাতু, এই ধাতু দুটি দ্বারা গঠিত একটা যৌগ নিছে, গঠিত একটা দণ্ড নিছেন। নেওয়ার পর এমন একটা রুমে রাখছে যে রুমের টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ধাতুটার দৈর্ঘ্য যতটুকু তারা ততটুকুকে 1 মিটার ধরে নিছে। এটা কিন্তু আগে থেকে ফিক্সড ছিল না যে এইটুকুকে 1 মিটার ধরতে হবে। ওকে, তারা এইটুকুকে ধরে নিছে যে এইটুকুকে আমরা 1 মিটার ধরলাম, এখন এটার সাথে যদি মাপো, যদি এই দৈর্ঘ্যটার, যেমন এটাকে তারা 1 মিটার ধরে নিছে, যদি এটার চেয়ে তুমি 10 গুণ বেশি মাপো, এটার চেয়ে 10 গুণ কোনোটা বেশি পাও, তাহলে তারা সেটার নাম দিছে ডেকামিটার। তার চেয়ে আরো 10 গুণ বেশি পাইলা, সেটার নাম দিছে তারা হেক্টোমিটার। তার চেয়ে আরো 10 গুণ বেশি পাইলা, সেটার নাম দিছে তারা কিলোমিটার। এভাবে করে করে মিটার থেকে ডেকামিটার, ডেকামিটার থেকে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে কিলোমিটারে গেছে। মানে 1 ডেকামিটার সমান, ডেকা মানে 10, এগুলা গ্রিক শব্দ, হেক্টো মানে 100, কিলো মানে 1000, অর্থাৎ 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 হেক্টোমিটার সমান 100 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার। এই যে কিলো শব্দগুলা, এগুলা কিন্তু গ্রিক শব্দ। এখানে দেখবা তোমরা প্রায় জিনিসে গ্রিক, গ্রিস, এগুলো এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি। কেন? কারণ এই ওয়ার্ডগুলো প্রাচীন, আর আগেকার যুগে ম্যাক্সিমাম জিনিস আবিষ্কারের শুরুটাই ছিল গ্রিক, গ্রিস, মিশর এইসব দেশে। এই জন্য এই ওয়ার্ডগুলো আমাদের এখন ব্যবহার করতে হয়। তুমি ম্যাথে যাও, ফিজিক্সে যাও, দেখবা আলফা, বিটা, ডেল্টা, গামা, পাই, ফাই, সাই, ওমেগা, মিউ এটসেট্রা তুমি গ্রিক ওয়ার্ড ইউজ করতেছো। তারপর আমরা ইউজ করি রোমান সংখ্যা 1 2 3 4 5 এরকম রোমান সংখ্যা ইউজ করি।
কারণ রোমানীয়রা আগে সংখ্যা আবিষ্কার করছিল। এই যে রোমানীয়রা সংখ্যা সংখ্যা একটা ধারা সৃষ্টি করে গেছে, তারপর সেখান থেকে ইংরেজি বর্ণ, বাংলা বর্ণ, হিন্দি বর্ণ, বিভিন্ন বর্ণ আসছে। তো যাই ওই দিকে না যাই, দেখো তাহলে এই যে মিটার আবিষ্কার করলো, আগে কিন্তু মিটার হয়েছে, মিটারের পরে সেখান থেকে ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার এগুলো আসছে। এখন তারা চিন্তা করলো আমরা মিটার কিন্তু 10 গুণ বাড়াইলাম, যদি আমরা 10 গুণ কমাই দিই, মিটারের চেয়ে যেটা 10 গুণ কম সেটার নাম হচ্ছে, মিটারের চেয়ে যেটা 10 গুণ কম সেটার নাম হলো মিলিমিটার। তার চেয়ে যেটা 10 গুণ কম সেটার নাম হলো সেন্টিমিটার। না, মিটারের চেয়ে 10 গুণ কম হলো ডেসিমিটার, তার চেয়ে 10 গুণ কম সেন্টিমিটার, তার চেয়ে 10 গুণ কম মিলিমিটার, এরকম করে করে অনেক কম পর্যন্ত আছে। যেমন তোমার এই কিছু একক তোমার লাগবে, তোমার বই ক্লাসে তুমি পড়ে নিও, যেমন 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻12 মিটার, 1 অ্যাংস্ট্রম 10⁻⁹ মিটার। তারপরে 1 ন্যানোমিটার 10⁻10 মিটার, 1 ফেমটোমিটার, 1 পিকোমিটার, এগুলো তোমার লাগবে, এগুলো তুমি বই দেখে শিখে নিবে। আমরা পরিমাপের এককে ফোকাস করি। তাহলে এই যে আগে এরকম একটা দণ্ডকে ধরে নিল যে এইটুকু 1 মিটার, তারপর সেটা 10 গুণ 100 গুণ হয়েছে, এটা কিন্তু জাস্ট ধরে নিছে। তাহলে এইটাই হলো এই দৈর্ঘ্য পরিমাপের একটা আদর্শ। ওরকম এই যে আমরা বলি যে এই বস্তুটার ভর 5 কেজি, তাহলে 5 কেজি আসার আগে অবশ্যই 1 কেজি আসতে হয়েছে। এই 1 কেজি এটাও কোনো একটা হিসেবে ধরে নেওয়া যে এতটুকু 1 কেজি হবে, এটা কিন্তু ফিক্সড ছিল না কখনো, এটা তো ধরে নিছে তারা যে এইটুকু 1 কেজি। তারপর সেটার থেকে যত গুণ বেশি হবে বা যত গুণ কম হবে সেই অনুযায়ী মাপগুলো হয়। ওইরকম সময়ের ক্ষেত্রেও, তাপমাত্রার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এরকম ধরে নেওয়া হয়েছে। তোমরা অনেকগুলো ধ্রুবক পড়বে এখানে, বোলসম্যান ধ্রুবক, অ্যাভোগাড্রো ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবক, এই মানগুলো তোমরা শিখে নিবে। যেমন প্লাঙ্ক ধ্রুবক হলো 6.626 গুণ 10⁻34, 6.626 গুণ 10⁻34 জুল সেকেন্ড, প্লাঙ্কের ধ্রুবক। তারপর বোলসম্যান ধ্রুবক তোমার শিখতে হবে, অ্যাভোগাড্রো ধ্রুবক, এই ধ্রুবকের মানগুলো শিখে নেবা। এই হলো পরিমাপ। এখন পরিমাপের একক কাকে বলে? আমি যদি তোমাকে পরিমাপের এককের সংজ্ঞা বলতে চাই, সংজ্ঞাটা হবে এমন যে পরিমাপের ক্ষেত্রে যে আদর্শের সাথে অন্যান্য বস্তুর তুলনা করা হয় তাকে পরিমাপের একক বলে। তাহলে পরিমাপের ক্ষেত্রে পরিমাপ বুঝলাম আমরা যে আদর্শের সাথে, যেমন বললাম 11 হাত সারি হিসাব করার জন্য আগে 1 হাত বের করা লাগছে, তাহলে সেই 1 হাতটা হলো পরিমাপের একক। একক মানে 1, মানে এই ক্ষেত্রে সবগুলো 1 গুণের সাথে বাকিগুলো হিসাব হবে। ঠিক আছে, এই যে পরিমাপের একক দেখো, এখন তো মানে তুমি সহজে বের করে ফেলতে পারতেছো ইন্টারনেটে সার্চ করেই যে আমেরিকায় দূরত্বের একক কি ব্যবহার করে, ফ্রান্সের দূরত্বের একক কি ব্যবহার করে, এটা তুমি এখন সহজে বের করে ফেলতে পারবে। স্পেনে কি ব্যবহার করে, বাংলাদেশে কি ব্যবহার করে। কিন্তু আগে কিন্তু এই বিষয়টা এত সহজ ছিল না, তখন মানুষ ব্যবসা বাণিজ্য করত, কিন্তু দেখা যেত এরকম অনেক জটিলতা সৃষ্টি হয়েছে। কেমন? মনে করো যে যেমন ফ্রান্সে তারা ভরের জন্য ব্যবহার করতো গ্রাম একক। তুমি এখান থেকে 5 কেজি চাউল, মনে করো তুমি বাংলাদেশ থেকে ফ্রান্সে ধান পাঠাবা, ধান রপ্তানি করবা, তো তুমি বাংলাদেশ থেকে পাঠাই দিছো 500 কেজি ধান ফ্রান্সে। তো তারা তাদের সমুদ্র বন্দর থেকে যখন ধানটা রিসিভ করবে, তারা 500 কেজি বুঝে না। ওখানে যে শ্রমিক সাধারণত, মানে তারা যদি শিক্ষিত, এই পরিমাপ সম্পর্কে তাদের ধারণা না থাকে, তো সে 500 কেজি বুঝবে না। এটা কিন্তু অনেক আগের কথা,
বর্তমানে তো এসআই একক ব্যবহার করা হয় বা অন্যান্য একক টেকক ব্যবহার করে, তারা এগুলো হিসাব মোটামুটি জানে হয়তোবা, কিন্তু আগে কিন্তু বিষয়গুলো এত সহজ ছিল না। তখন হিসাব জানার লোক ছিল খুবই কম, সীমিত। তো তুমি এখান থেকে 500 কেজি চাল পাঠাইলা, ফ্রান্সে যে যারা এটা রিসিভ করবে বন্দরে, সমুদ্র বন্দরে শ্রমিকরা, তারা 500 কেজি জানে না, তারা জানে গ্রামের হিসাব। তো তখন একটা জটিলতার সৃষ্টি হয়। আবার মনে করো তুমি ইংল্যান্ড থেকে বাংলাদেশে ধরো তুমি সার করতেছো, আমদানি করতেছো। তো তখন ইংল্যান্ডে, যেমন এটা কিন্তু অনেক প্রাচীনকালের কথা, তখন ইংল্যান্ডে ভরের জন্য ব্যবহার করতো পাউন্ড, একক পাউন্ড। তো তারা ওইখান থেকে বাংলাদেশে ধরো 500 পাউন্ড সার পাঠাইলো, কিন্তু বাংলাদেশের যারা সমুদ্র বন্দরে যারা এটা রিসিভ করবে, এটা হিসাব করে তারপরে এটার ভরটা পরিমাপ করে নামাবে, তারা পাউন্ডের হিসাব জানে না, তারা জানে কেজির হিসাব, তারা জানে 200 কেজি কেমন, তারা জানে 100 কেজি কেমন, কীভাবে মাপতে হয়, কিন্তু তারা পাউন্ডের হিসাব জানে না। এই যে বিভিন্ন দেশের আমদানি রপ্তানি নিয়ে একটা হিসাবে জটিলতা সৃষ্টি হয়েছে, এই কারণে বিজ্ঞানীরা একটা আন্তর্জাতিক একক বের করছেন, যে এককটা যে তুমি তোমার দেশের ভিতরে পাউন্ড, গ্রাম, কেজি যা ইচ্ছা ব্যবহার করো, যখন তুমি আন্তর্জাতিক বাজারে যাবে তোমাকে ভরের জন্য কেজি এককে ব্যবহার করতে হবে। দূরত্বের জন্য তুমি মাইল, সেন্টিমিটার, ইঞ্চি, ফুট, কিলোমিটার, মিটার যা ইচ্ছা ব্যবহার করো। যখন তুমি ইন্টারন্যাশনালি কোনো কিছু হিসাব নিকাশ করবে, তখন তোমাকে অবশ্যই মিটার ব্যবহার করতে হবে দূরত্বের জন্য। সময়ের জন্য তোমাকে ব্যবহার করতে হবে সেকেন্ড। এখন সেকেন্ডে 60 গুণ, 60টা সেকেন্ড হলে 1টা মিনিট হয়, 60টা মিনিট হলে 1টা ঘন্টা, এগুলো তোমরা জানো। তো সেকেন্ড থেকে মিনিট, ঘন্টা, এই হিসাবগুলা মোটামুটি সহজ। কিন্তু মিটার থেকে মাইল, মিটার থেকে সেন্টিমিটার, ইঞ্চি, এই হিসাবগুলো কিন্তু সবার জন্য এত সহজ না। এই জন্য এই যে বিভিন্ন দেশে হিসাব নিয়ে একটা ঝামেলা তৈরি হলো, এটা নিয়ে বিজ্ঞানীরা বসলেন। সালটা হলো 1960 সালে তারা এই হিসাবের জটিলতার জন্য এটা সমাধান খুঁজতেছিলেন। তখন তারা বের করলেন একটা একক যার নাম হলো এসআই একক, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ইউনিট, পরিমাপের আন্তর্জাতিক একক, এটা তারা বের করলেন। এটাকে বলা হয় এসআই একক। সালটা 1960। আর এই এসআই এককে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড। চলো আমরা কিছু গুরুত্বপূর্ণ একক সম্পর্কে জেনে নেই। তখন বেশি প্রচলন ছিল যেমন ব্রিটিশ পদ্ধতি। ব্রিটিশরা মোটামুটি পুরো বিশ্বের সাথে বাণিজ্য করত, এই জন্য তাদের পদ্ধতিটা মোটামুটি ভালো সুপরিচিত। ব্রিটিশ পদ্ধতিটাকে সংক্ষিপ্ত রূপে বলা হয় এফপিএস। কেন এফপিএস? দেখো, ব্রিটিশরা দূরত্বের জন্য ব্যবহার করত ফিট, তারা ভরের জন্য ব্যবহার করত পাউন্ড, তারা সময়ের জন্য ব্যবহার করত সেকেন্ড। আমরা কিন্তু পাউন্ড সচরাচর ইউজ করি, যেমন আমরা যখন কেক কিনি তখন আমরা বলি 1 পাউন্ড কেক, 2 পাউন্ড কেক। পাউন্ডের অ্যাকচুয়াল হিসাবকে আমরা জানি। 1 পাউন্ড সমান হলো অলমোস্ট 452 গ্রাম, হাফ কেজিরও কম। তারপর ফ্রান্সীয় পদ্ধতিতে যে এককগুলা, সেটাকে সংক্ষিপ্ত বলা হয় সিজিএস। সিজিএস মানে কি? দূরত্বের একক তারা ব্যবহার করতো সেন্টিমিটার, ভরের একক করতো গ্রাম, সময়ের একক করতো সেকেন্ড। তো এই ঝামেলাগুলো নিরসনের জন্য যে এসআই একক ব্যবহার করা হলো, সেটা সংক্ষিপ্ত রূপ হলো এমকেএস। এমতে হলো দূরত্বের একক মিটার, ভরের একক কেতে কেজি, সময়ের একক সেকেন্ড।
দেখো এফ তে ফিট, পি তে পাউন্ড, এস তে সেকেন্ড, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড, মিটার, কেজি, সেকেন্ড। এই হলো পরিমাপের বিভিন্ন পদ্ধতি। এখন আমরা মাত্রা সম্পর্কে জানবো। মাত্রা খুবই গুরুত্বপূর্ণ। মাত্রা কি? মাত্রার সংজ্ঞা বললে এমন হয়, কোনো ভৌত রাশিতে অবস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। সূচক মানে কি? সূচক মানে পাওয়ার, ঘাত, শক্তি। যেখানে কি পরিমাণ মৌলিক রাশি আছে, সেই মৌলিক রাশিটার পাওয়ার কত, সূচক কত, এই পরিমাণটাকে বলা হয় মাত্রা। তাহলে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে রাশিটির মাত্রা বলে। ওকে, আচ্ছা। যেমন মাত্রার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন মাত্রাকে থার্ড ব্র্যাকেটে লেখা হয়। মাত্রা কেমন? আমি তোমাদেরকে শুরুতে বলছিলাম যে যেমন দৈর্ঘ্যের মাত্রা, আমাদের দৈর্ঘ্য, ভর আর সময়, এই তিনটা মাত্রা খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটায় তুমি বলতে পারো বেসিক মাত্রা। এই তিনটার মাধ্যমে আমরা বাকি সব মাত্রা বের করতে পারবো। দৈর্ঘ্যের মাত্রা হলো এল, অবশ্যই থার্ড ব্র্যাকেটে লিখতে হবে। ভরের মাত্রা, ভরের প্রথম অক্ষর বড় হাতের এম, এই জন্য মাত্রা হলো এম। দৈর্ঘ্যের প্রথম অক্ষর এল, লেংথ, এই জন্য এল। তারপর সময়ের মাত্রা, সময়ের প্রথম অক্ষর টাইম, টাইমের টি, টি হলো প্রথম অক্ষর, এই জন্য সময়ের মাত্রা টি। তো আমরা এখন কিছু মাত্রা বের করি। যেমন ধরো বেগের মাত্রা। বেগের মাত্রা দেখো, বেগ সমান কি? বেগ সমান হলো দূরত্ব বাই সময়। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অধ্যায়ে কিছু বিষয় আছে যেগুলো জানার জন্য অধ্যায় 2 এর সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। যেমন বেগ, দূরত্ব, বেগ, দূরত্ব, সরণ, তারপর হলো ত্বরণ, কাজ, শক্তি, ক্ষমতা, এগুলো কিন্তু আমরা পরবর্তী অধ্যায়গুলোতে জানবো। কিন্তু এগুলোর মাত্রা নির্ণয়ের জন্য আমাদের এই অধ্যায়ে জানা লাগতেছে, এই অধ্যায় সম্পর্কে ধারণা থাকা লাগতেছে। দেখো বেগ সমান দূরত্ব বাই সময়। এখন যদি বেগের মাত্রা নির্ণয় করতে চাই, এখানে দূরত্বের মাত্রা কি? দূরত্বের মাত্রা তুমি পরীক্ষায় ঠিক এভাবে লিখবে। আমরা যদি বেগ সমান এত, তারপর লিখবে দূরত্বের মাত্রা। দূরত্বের মাত্রা কি বললাম? এল। দূরত্ব মানে দৈর্ঘ্য, তাহলে দূরত্বের মাত্রা এল। তারপর এখানে কি আছে? সময়। সময়ের মাত্রা টি। এখন যদি আমরা এই সূত্রে ফেলে দেই যে অতএব বেগের মাত্রা কি হবে, তাহলে বেগের মাত্রা দেখো দূরত্ব, তাহলে উপরে হলো দূরত্বের মাত্রা বাই সময় টি। এখন দেখো এল তো উপরে আছে, এল উপরে থাকলোই, টি নিচে আছে না, টি হরে আছে। এর মানে কি এখানে কয়টা টি আছে? একটা টি। হরে আছে টি, টি ইনভার্স। টি ইনভার্স উপরে গেলে কি হয়? টি ইনভার্স যদি আমরা লবে নেই, এই টি ইনভার্সটা কিন্তু হয়ে যাবে টি টু দি পাওয়ার মানে টি টু দি পাওয়ার 1, উপরে গেলে হয়ে যাবে টি টু দি পাওয়ার -1। এটাকে বলা হয় টি ইনভার্স। তাহলে এই টি উপরে গেলে হয়ে যাবে টি টু দি পাওয়ার -1, অর্থাৎ টি ইনভার্স। এইটাই হলো বেগের মাত্রা, এল টি ইনভার্স। এখন আমি সংজ্ঞা কি বলছিলাম? মাত্রার বলেছিলাম কোন ভৌত রাশিতে উপস্থিত, বেগ একটা ভৌত রাশি, ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির, এই দুইটা মৌলিক রাশি, এই বেগের মধ্যে উপস্থিত মৌলিক রাশির দূরত্ব আর সময়। তাহলে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে, দেখো সূচককে রাশিটির মাত্রা বলে। মাত্রাকে থার্ড ব্র্যাকেটে লিখতে হয়। এই হলো বেগের মাত্রা। ওকে, এখন আসলে দেখি ত্বরণের মাত্রা কি। ত্বরণের মাত্রা, ত্বরণ সমান কি? ত্বরণ সমান হলো বেগ বাই সময়। আবার বেগ সমান কি? বেগ সমান হলো দূরত্ব বাই সময়।
তাহলে বেগ সমান দূরত্ব বাই সময়, আর নিচে আরেকটা সময় আগে থেকে ছিল। এখন আমরা যদি এই বড় ভাগটাকে গুণ আকারে লিখে দিই, আমি তোমাকে এটা একটু ভেঙে করে দেখাই প্রথমটা, যাতে তোমার অসুবিধা না হয়। দূরত্ব বাই সময়, আর এই যে ভাগ না, এই ভাগটা যদি আমি গুণ দেই, আচ্ছা ভাগ দিয়ে লিখি আগে, ভাগ সময়, তারপর আমি যদি এই ভাগটাকে গুণ আকারে লিখি, দূরত্ব বাই সময়, এই ভাগটাকে যদি গুণ আকারে লিখি তাহলে সময়টা হয়ে যাবে কি, গুণ দিলে আমরা জানি লব হরে যায়, হর লবে যায়, তাহলে সময়টা হয়ে যাবে 1 বাই সময়। এখন দেখো উপরে তো দূরত্ব আছেই, আর নিচে দুইটা সময় গুণ হলো, যেমন a গুণন a সমান কি a স্কয়ার, 5 গুণন 5 5 স্কয়ার, তাহলে সময় গুণন সময়, সময় স্কয়ারই হবে। এখন দেখো আমরা আগের মতো করে লিখবো, দূরত্বের মাত্রা l, সময়ের মাত্রা t, অতএব ত্বরণের মাত্রা, দেখো দূরত্বের মাত্রা কি l, নিচে আছে সময়ের মাত্রা, সময়ের মাত্রা কি এই যে আমরা পড়ছি এখানে t, তাহলে t তার উপরে দেখো স্কয়ার আছে, এই যে স্কয়ার, তাহলে কি দাঁড়ালো l, এই যে t, এই t এর স্কয়ার মানে এই স্কয়ার যদি উপরে যায় হয়ে যাবে t টু দি পাওয়ার -2, তাহলে lt টু দি পাওয়ার -2, এটাই হলো ত্বরণের মাত্রা। দেখো ফিজিক্স কিন্তু মানে খুবই অনুধাবন করার জিনিস, ফিল করার জিনিস। তোমাকে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন, আমি কেন লিখলাম, কি, কেন, কিভাবে, এই তিনটা প্রশ্ন কিন্তু সবসময় মাথায় থাকতে হবে। প্রত্যেকটা লাইনের ক্লিয়ারেন্স তোমার থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, বুঝতে হবে। যদি তুমি না বুঝো, তুমি পরবর্তী অধ্যায়গুলোতে বিপদে পড়বা। পরবর্তী অধ্যায়গুলো তুমি কোনোভাবে উতরাই গেলা, কোনোভাবে তুমি পরবর্তী লাইফে অবশ্যই এটা নিয়ে তুমি বিপদে পড়বা, তুমি কিছুই বুঝবা না। পরীক্ষা একটু এদিক থেকে সেদিকে আসলে তুমি পারবা না। অবশ্যই প্রত্যেকটা লাইন তোমার বুঝে বুঝে লিখতে হবে, জেনে লিখতে হবে, কেন এটা লিখলাম, এরপরে কি লিখবো, কিভাবে লিখলাম, এটা এই জিনিসগুলো কিন্তু অনুধাবন করতে হবে, বুঝতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা এর আগে লিখছিলাম কাজ, ক্ষমতা, শক্তি, আমাদের মাত্রাতেও এই কটা জিনিস লাগবে। তারপরে মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ হলো মাত্রাকে যে সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয় তাকে মাত্রা সমীকরণ বলে। মাত্রার শুধুমাত্র এক পাশে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, কিন্তু মাত্রা সমীকরণের দুই দিকে থার্ড ব্র্যাকেট দিতে হয়। যদি বলে বেগের মাত্রা নির্ণয় করো, এটুকু করে দিলে এনাফ। যদি বলে বেগের মাত্রা সমীকরণ নির্ণয় করো, তখন জাস্ট আমি এখানে এইটুকু করার পর লিখে দেবো অতএব ভি, বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভেলোসিটি, তাহলে ভি, এখানে একটা থার্ড ব্র্যাকেট দেব, সমান দিয়ে এটা লিখে দেবো, শেষ কাজ। ওকে, তারপর যদি বলে ত্বরণের মাত্রা সমীকরণ নির্ণয় করো, এই যেটা মাত্রা ত্বরণের, তাহলে মাত্রা সমীকরণ জাস্ট ত্বরণকে প্রকাশ করা হয় ছোট হাতের এ দ্বারা, এ সমান lt টু দি পাওয়ার -2, এই হয়ে গেল মাত্রা সমীকরণ। ওকে, আমরা এখন একটু কাজ, ক্ষমতা, শক্তির মাত্রা সমীকরণ কেমন হতে পারে, বলের মাত্রা সমীকরণ, এই কয়টা এই অধ্যায় খুব গুরুত্বপূর্ণ। এই কয়টা মাত্রা সমীকরণ আমরা একটু নির্ণয় করা দেখি। আগে বল দেখি আমরা, বলের মাত্রা সমীকরণ, বল সমান কি বললাম, বল সমান হলো ভর গুণন ত্বরণ। এখন তোমাদের মনে আছে কিনা আমরা এখানে করেছিলাম, ওইটুকু করলাম না, তুমি এখানে করে নেবে কিন্তু অবশ্যই। ত্বরণ সমান আমরা বের করেছিলাম দূরত্ব বাই সময় স্কয়ার। এখন দেখো ভরের মাত্রা কি, ভরের মাত্রা হলো ওই যে আমি শুরুতে লিখছিলাম এখানে ভরের মাত্রা বড় হাতের m, তাহলে m গুণন দূরত্বের মাত্রা কি l বাই সময় স্কয়ারের মাত্রা কি t স্কয়ার। এখন দেখো m আর l উপরে গুণন, তাহলে m l গুণ হইল t স্কয়ারটা নিচে না, এটা উপরে গেলে কি হবে t টু দি পাওয়ার -2, তাহলে ml t টু দি পাওয়ার -2। এই হলো বলের মাত্রা। যদি বলে বলের মাত্রা সমীকরণ নির্ণয় করো, তাহলে বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, F দ্বারা, অতএব মাত্রা সমীকরণ শেষ, F সমান ml t টু দি পাওয়ার -2। এখন আসি কাজের মাত্রা সমীকরণ কি হবে, কাজ। দেখো কাজ সমান আবার কি বল গুণন সরণ। এখন বল সমান কি পেলাম, আমি কিন্তু আগে টুকরা করবো না, দেখো বল সমান কি পেলাম, বলের মাত্রা হলো ml t টু দি পাওয়ার -2
গুণন সরণ মানে কি দূরত্ব দৈর্ঘ্য, তাহলে সরণের মাত্রা হবে এল। এখন এটা গুণ করলে কি হয় এম এল গুণন এল এল স্কয়ার আর টি টু দি পাওয়ার মাইনাস 2 তো আছেই। এই হলো কাজের মাত্রা। কাজের মাত্রা সমীকরণ কি হবে, কাজকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। এই তো কাজের মাত্রা সমীকরণ। এখন যদি বলে ক্ষমতার মাত্রা সমীকরণ কি, দেখো ক্ষমতা সমান কাজ বাই সময়। যেহেতু কাজেরটাকে করছি, কাজের টুকু আর করলাম না, জাস্ট কাজের মাত্রাটা লিখে দিই। দেখো কাজের মাত্রা কি পেলাম এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে কাজের পরিবর্তে লিখতে পারি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, অবশ্যই থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, ডিভাইডেড বাই সময়ের মাত্রা কি টি। তাহলে দেখো এই টি এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 তো উপর আছেই, তাহলে এম এল স্কয়ার আছেই, উপরে আছে টি টু দি পাওয়ার মাইনাস 2 আর নিচে আছে একটা টি। এই একটা টি উপরে গেলে কি হবে টি ইনভার্স, আর টি ইনভার্স আর এখানে আছে টি টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে ইনভার্স মানে দেখো টি টু দি পাওয়ার মাইনাস 2 গুণন টি ইনভার্স, তাহলে মাইনাস 1 আর মাইনাস 2 কত হয় মাইনাস 3। তাহলে কাজের মাত্রা হচ্ছে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3। এই হলো কাজের মাত্রা। যদি ক্ষমতার মাত্রা, যদি বলে ক্ষমতার মাত্রা সমীকরণ কি, ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দ্বারা, তাহলে এই হলো ক্ষমতার মাত্রা সমীকরণ। এখন আমরা দেখি মাত্রা সমীকরণের, এই হলো মাত্রা সমীকরণগুলো, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণগুলো, তোমাকে এগুলো কিন্তু মাস্ট জানতে হবে তোমাকে। এখন আমরা দেখব মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা কি। দেখো মাত্রা সমীকরণের মূলত প্রয়োজনীয়তা হলো তিনটা। কি কি? মাত্রা সমীকরণের সাহায্যে কোনো ভৌত রাশির একক নির্ণয় করা যায়। কিভাবে? যেমন আমি লিখছিলাম বেগের মাত্রা হলো এলটি ইনভার্স। দেখো এল মানে কি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি মিটার। টি মানে কি সময়, সময়ের একক কি সেকেন্ড। আর এই যে উপরে একটা ইনভার্স আছে, এইটাই হলো বেগের একক। দেখো বেগের মাত্রা জানার মাধ্যমে আমি বেগের একক জেনে ফেললাম। তারপর মাত্রার সাহায্যে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির উপস্থিতি নির্ণয় করা যায়। যেমন দৈর্ঘ্যের একক, দেখো আমি ধরো বেগের মাত্রা আমি জানি এলটি ইনভার্স, এল মানে কি দৈর্ঘ্য, তার মানে এই বেগের মধ্যে দৈর্ঘ্য আছে। টি মানে কি সময়, তার মানে এই বেগের মধ্যে সময় আছে। তাহলে বেগের মধ্যে কোন কোন মৌলিক রাশি আছে, দৈর্ঘ্য এবং সময়। তারপর মাত্রা সমীকরণের সাহায্যে কোনো ভৌত রাশির সঠিকতা যাচাই করা যায়। এই সঠিকতা যাচাইটা কি, এটা একটু দেখি আমরা, চলো। আবারও সে একই কথা বলবো আমি যে অধ্যায় 2 এর সাথে এই অধ্যায় অনেকাংশে রিলেটেড, মানে শুধু মাত্রা সমীকরণ পর্যন্ত। এরপর আমরা যখন স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, আপেক্ষিক ত্রুটি নির্ণয় দেখব, তখন আর এটা তেমন লাগবে না। অধ্যায় 2 এর জ্ঞান তোমার না থাকলেও চলবে। স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ আর আপেক্ষিক ত্রুটি, এই 3 ধরনের অঙ্ক আছে অধ্যায়ে। অঙ্কগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপেক্ষিক ত্রুটির অঙ্ক আর স্লাইড ক্যালিপার্সের হলো ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। এগুলো পরীক্ষায় প্রায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ওইদিকে না যাই। দেখো তাহলে মাত্রা সমীকরণের সাহায্যে কোনো ভৌত রাশির সঠিকতা যাচাই, যেমন এরকম ভাবে পরীক্ষায় আসে, একটা সমীকরণ দিয়ে দেয়, যেমন বেগ সমান দূরত্ব বাই সময়, বলে দেয় এই সমীকরণটার সঠিকতা যাচাই করো। প্রশ্ন হলো ভি সমান ডিটি সমীকরণের সঠিকতা যাচাই করো। সঠিকতা যাচাই মানে হলো এই সমীকরণটার বাম পক্ষ আর ডান পক্ষের মাত্রা সমান আছে কিনা সেটা দেখবো আমি। দেখো আমি যদি এখানে বাম পক্ষে দেখাতে চাই লেফট হ্যান্ড সাইডে, তাহলে লেফট হ্যান্ড সাইডে হলো বেগের মাত্রা, আমি সরাসরি লিখবো ভি এর মাত্রা। আমরা একটু আগে পড়লাম বেগের মাত্রা কি এল টি ইনভার্স। এই হয়ে গেল লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এখন দেখবো রাইট হ্যান্ড সাইডে কি আছে। রাইট হ্যান্ড সাইডে আছে ডি বাই টি, আমি জাস্ট এভাবে লিখবো ডি বাই টি এর মাত্রা। দেখো ডি মানে কি দূরত্ব, দূরত্বের মাত্রা কি, দূরত্বের মাত্রা হলো এল, তারপরে আছে ডিভাইডেড বাই, এই যে ডিভাইডেড বাই টি সময়, সময়ের মাত্রা কি টি। এখন এইটুকু হিসাব করলে কি দাঁড়াচ্ছে, এল তো উপরে আছেই, টি
টি আছে নিচে কয়টা, একটা, এই একটা টি উপরে গেলে হবে টি টু দি পাওয়ার -1, এই হলো এল টি ইনভার্স। দেখো তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে কিনা, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ সমীকরণটির সঠিকতা যাচাই করা হলো। তাহলে মাত্রা সমীকরণ, মাত্রা নির্ণয়ের সাহায্যে আমি বলতে পারবো সমীকরণটা ঠিক আছে কিনা, এই সূত্রটা ঠিক আছে কিনা সেটা আমি বলতে পারবো। তাহলে এরকম পরীক্ষা আসতে পারে। এখন পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ আর দুই একটা দেখো, যেমন যদি এমন থাকে ত্বরণ a সমান v মাইনাস ইউ বাই টি, ত্বরণ মানে বেগের পরিবর্তনের হার, v হলো শেষ বেগ, ইউ হলো আদি বেগ, টি হলো সময়। এইগুলো তুমি অধ্যায় 2 এ পড়বা, অধ্যায় 2 এর অনেক কিছু আমি এই অধ্যায়ে বলতেছি। দেখো আমি এখানেও বাম পক্ষ ডান পক্ষের সঠিকতা যাচাই করব। লেফট হ্যান্ড সাইড আছে ত্বরণ, আমি বলবো a এর মাত্রা, একটু আগে আমরা করলাম ত্বরণের মাত্রা কি, এল টি টু দি পাওয়ার -2, তাহলে a এর মাত্রা হবে এল টি টু দি পাওয়ার -2। তারপর লেফট হ্যান্ড সাইডে কিন্তু কাজ শেষ, এখন রাইট হ্যান্ড সাইডের কাজ। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, আছে ভি মাইনাস ইউ বাই টি। দেখো এখানে আমার এই পদগুলোকে ভাঙায় নিতে হবে। কিভাবে, ভি মাইনাস ইউ বাই টি এটাকে আমি লিখতে পারি, দেখো এই যে টি কিন্তু ভির নিচেও আছে ইউর নিচেও আছে, তাই আমি এটাকে কিভাবে লিখতে পারি, ভি বাই টি, এই যে মাইনাসটা মাঝখানে দেব, আবার ইউ বাই টি। মাত্রা সমীকরণের ভালো করে মাথায় রাখবে, এটা এখানে কিন্তু ভুল করে অনেকে। আমি লেফট হ্যান্ড সাইডে এর মাত্রা বের করলাম, ওকে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে দেখো একাধিক পদ আছে, এই একটা পদ, এই একটা পদ। এখানে প্রত্যেকটা পদের মাত্রা যদি এইটা হয় তবে আমি বলতে পারবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ওকে। তাহলে আমি আগে ভি বাই টি এর মাত্রা বের করে দেখি। এখানে এখন বলবো ভি বাই টি এর মাত্রা, দেখো ভি মানে কি, এল টি ইনভার্স, বি যেহেতু একটা বেগের মাত্রা এল টি ইনভার্স, ডিভাইডেড বাই টি মানে কি সময়, অর্থাৎ এই টি। তাহলে এল তো উপরে আছে, এই টি ইনভার্স উপরে আছে, আর এই একটা টি আছে নিচে, উপরে গেলে কি হবে টি ইনভার্স, তার টি ইনভার্স আর টি ইনভার্স -1 আর -1 যোগ করলে হবে -2। দেখো তাহলে আমি ডান পক্ষে এই পদটার হিসাব পাইলাম, এখন আমার ইউ বাই টি এর হিসাব দেখতে হবে। তাহলে আমি লিখব এবং ইউ বাই টি এর মাত্রা, দেখো ইউ মানে কি, আদি বেগ হোক, শেষ বেগ হোক, মধ্য বেগ হোক, গড় বেগ হোক, তাৎক্ষণিক বেগ হোক, বেগ মানে বেগের মাত্রা সব ক্ষেত্রে কিন্তু এল টি ইনভার্স, ওকে। তাহলে এই ইউ এর মাত্রা কি, ইউ এর মাত্রা হলো এল টি ইনভার্স, আর নিচে যে টি আছে এই টির মাত্রা তো অবশ্যই টি। দেখো এখন আবার সে আগেরটার মতো হয়ে গেল, তাহলে এইটা সমান আমি লিখতে পারি এল টি টু দি পাওয়ার -2। দেখো এখানে এ এর মাত্রা আমি বের করছি এল টি টু দি পাওয়ার -2, এখানে ভি বাই টি এর মাত্রা বের করলাম, ইউ বাই টি এর মাত্রা বের করলাম। প্রত্যেকটা পদের মাত্রা যদি আলাদা আলাদা ভাবে একই হয় তবেই সমীকরণটি সঠিক। এই যে এখানে মাইনাস আছে তাই বলে কিন্তু এই মাত্রার সাথে এই মাত্রা বিয়োগ করতে যাও না, এটা কিন্তু করা যাবে না, এখানে যোগ বিয়োগের খেলা না। এখানে হিসাবটা হচ্ছে তুমি প্রত্যেকটা পদের মাত্রা বের করবা, ওকে। আচ্ছা, এই হলো ত্বরণের মাত্রা সমীকরণের সঠিকতা যাচাই, অতএব সমীকরণটি সঠিক, শেষ। এখন দেখো আমরা গুরুত্বপূর্ণ বা একটু কঠিন মনে হতে পারে তোমাদের কাছে, এরকম দু একটা সমীকরণের মাত্রা সমীকরণ নির্ণয় করি বা মাত্রা সমীকরণের সঠিকতা যাচাই করি। যেমন একটা হলো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, এই সমীকরণটা সঠিকতা যাচাই করতে বলে কি করব, আমরা লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইডে কি আছে, আছে ভি স্কয়ার, সরাসরি লিখব ভি স্কয়ারের মাত্রা, ভি স্কয়ারের মাত্রা। দেখো ভির মাত্রা কি, এল টি ইনভার্স, তার উপরে কি আছে, এই যে স্কয়ার আছে, তাহলে স্কয়ারটা এল এর উপরেও টির উপরেও, তার মানে এল এর উপরে স্কয়ার দিলে হবে এল স্কয়ার, টি ইনভার্সের উপর স্কয়ার দিলে 2 2 1 কে 2, তাহলে এই যে এল স্কয়ার টি টু দি পাওয়ার -2, এটা হলো লেফট হ্যান্ড সাইডের মাত্রা। এখন রাইট হ্যান্ড সাইডে প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু বের করতে হবে।
তাহলে রাইট হ্যান্ড সাইডে আমি আগে এই পদটার মাত্রা বের করব, তারপর এই পদের মাত্রা বের করব। দেখো ইউ স্কয়ারের মাত্রা, ইউ কি বেগ, তার মানে এর মাত্রা হবে lt ইনভার্স, তার উপর আছে হোল স্কয়ার, তাহলে স্কয়ারটা l স্কয়ার t টু দি পাওয়ার -2 হবে। এই হলো ইউ স্কয়ারের মাত্রা। এখন 2s, দেখো 2 তো একটা ধ্রুবক, ধ্রুবক কি, ধ্রুবক চিনি আমরা কনস্ট্যান্ট, এর মান কখনো পরিবর্তন হবে না, ফিক্সড। তাহলে যেটা পরিবর্তন হবে না তার কিন্তু কোনো মাত্রা নেই, একক নেই, তাই 2 এর কিন্তু কোনো মাত্রা বা একক নেই। ওকে, তাহলে আমরা বের করব as এর মাত্রা। তাহলে আমরা বের করব as এর মাত্রা। 2s, এই 2 এর মাত্রা বের করার দরকার নেই, আমরা শুধু as এর মাত্রা বের করব। দেখো a মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা কি lt টু দি পাওয়ার -2 গুণন s, s এর মাত্রা কি, s কি একটা দূরত্ব, দূরত্বের মাত্রা কি হবে l, তাহলে গুণ করলে কি হয় l গুণন l স্কয়ার আর t টু দি পাওয়ার -2 তো আছেই। দেখো b স্কয়ারের মাত্রা বের করলাম, u স্কয়ারের মাত্রা, 2as এর মাত্রা। দেখো প্রত্যেকটা পদের মাত্রা আলাদা আলাদাভাবে সমান হয়েছে কিনা, যদি সমান হয় তবে সমীকরণটি সঠিক। দেখো সকল ক্ষেত্রে একই, অর্থাৎ এই সমীকরণটি সঠিক। এখন আরেকটা আসতে পারে, সেটা হলো s সমান ut প্লাস হাফ এটি স্কয়ার, এইটার মাত্রা সমীকরণের সঠিকতা যাচাই করো। তাহলে লেফট হ্যান্ড সাইড আছে কি, শুধুমাত্র s আছে, তাহলে s মানে দূরত্ব, এর মাত্রা কি হবে শুধুমাত্র একটা l। এখন রাইট হ্যান্ড সাইডে আমরা প্রত্যেকটা পদের মাত্রা বের করব। প্রথমে আছে ut, তাহলে দেখি ut এর মাত্রা কি, ut এর মাত্রা হলো u কি বেগ, বেগের মাত্রা কি lt ইনভার্স গুণন t, t মানে সময়, এর মাত্রা কি t বড় t, তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে, দেখো l তো থাকতেছে t ইনভার্স গুণন t, t ইনভার্স গুণন t, t ইনভার্স মানে কি, t ইনভার্স মানে 1/t আর a গুণন t, দেখো কাটাকাটি করলে কি থাকে 1, তার মানে t ইনভার্স আর t কিন্তু চলে যায়, তাহলে এটার মাত্রা আলটিমেটলি কি হচ্ছে l। তারপর আছে হাফ এটি স্কয়ার, হাফ একই কথা, এখানে যেমন 2 ধ্রুবক ছিল এ মাত্রা নেই, এখানে হাফ ধ্রুবক, হাফেরও মাত্রা নেই, তাহলে আমরা এটি স্কয়ারের মাত্রা বের করব। এটি স্কয়ারের মাত্রা, দেখো a মানে কি ত্বরণ, ত্বরণের মাত্রা lt টু দি পাওয়ার -2 গুণন এই যে টি স্কয়ারের মাত্রা কি হবে, অবশ্যই টি স্কয়ার হবে, তাহলে গুণ করলে কি হয় টি টু দি পাওয়ার -2 আর টি স্কয়ার কাটা যায়, থাকে হলো l। এই হলো এটি স্কয়ারের মাত্রা। দেখো প্রত্যেকটা পদের মাত্রা l হয়ে গেছে, তার মানে এই সমীকরণটাও সঠিক। ওকে, এখন তোমার পরীক্ষায় আরো ব্যতিক্রম কিছু থাকতে পারে, যেমন থাকতে পারে s সমান u প্লাস v বাই 2 ইনটু t। এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা এটা করবে, করে আমাকে দেখাবা, আমি বলবো এটা হয়েছে নাকি হয় নাই। আমি এটা কিভাবে করতে হবে আমি জাস্ট লাইনটা লিখে দেই, তুমি এই লাইনটা ভাঙাই নিবা ভাবে, u সাথে u প্লাস v দুইটার সাথে t গুণ অবস্থায় আছে না, তাই আমি লিখবো ut প্লাস vt বাই 2। তারপর দেখো s সমান 2 কিন্তু দুইটার নিচে আছে, ut এর নিচেও আছে প্লাস vt এর নিচেও আছে। এখন এটা হিসাব করে দেখবা যে উভয় পক্ষের মাত্রা সমান হয় কিনা, যদি সমান হয় তবেই সমীকরণটি সঠিক। ওকে, এখন আমরা এই হলো মাত্রা সমীকরণ, এগুলো নিয়ে আলোচনা আমরা এরপর স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ, আপেক্ষিক ত্রুটির অঙ্ক নিয়ে আলোচনা করব।